জিয়াউর রহমান জীবনের শেষ পর্যায়ে এসে ভারত প্রীতি দেখিয়েছেন, আর শেখ মুজিবুর রহমান দেখিয়েছেন ভারত বিরোধিতা। জিয়াউর রহমান ও তারেক রহমান দুজনেই শ্রদ্ধাভরে স্মরণ করতেন শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের রাজনীতির চমকপ্রদ ঘটনা জানব আজকের ভিডিওতে। বিএনপি সময় অসময় মহিউদ্দিন আহমেদের গুরুত্বপূর্ণ একটি লেখা। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির উত্থান পতনই শুধু নয়, বিএনপি গঠনের প্রেক্ষাপট আর মুক্তিযুদ্ধের সময় থেকে বিএনপি প্রতিষ্ঠা পর্যন্ত জিয়াউর রহমানের কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক এই বইটিতে। 11টি ভাগে ভাগ করে বিএনপির সমগ্র ইতিহাস তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আজ প্রতিটি অধ্যায় ধরে আলোচনা করব। লেখক শুরুতেই বাঙালি আবেগপ্রবণ জাতি হওয়ায় বিরক্ত প্রকাশ করেছেন, কারণ আবেগ মীমাংসার পথ কঠিন করে দেয়, যুক্তি কোনো ধার ধারে না। সেজন্যই ইতিহাসের সঠিক চরিত্র আমরা নির্মাণ করতে পারিনি। অতিরঞ্জন বা বাড়িয়ে বলার স্বভাব বাঙালির অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করেছেন লেখক। বাঙালির আন্দোলন সম্পর্কে লেখক বলেছেন, আমরাও অনেক সময় আবেগতাড়িত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। মনে করি আন্দোলন একটি অতি পবিত্র ও জরুরি বিষয়, প্রতিটি মুহূর্তই যেন ক্রান্তিকাল। কিন্তু অনেক ক্ষেত্রেই আন্দোলন যে আসলে উচ্ছৃঙ্খলতা তা আমরা ভয়ে স্বীকার করি না। কেননা আন্দোলনকারীরা আমাদের ওপর চটে যেতে এবং আমাদের সাম্রাজ্যবাদ ও স্বৈরাচারের দালাল ও পোষ্য হিসেবে ঘোষণা দিয়ে দিতে পারেন। ফলে আন্দোলন করতে করতেই অনেকে জীবন পার করে দেন। বাংলাদেশের রাজনীতি শুরু থেকেই আন্দোলনের চক্রে পড়েছে। তিনি এই বই সম্পর্কে বলেছেন, এই বইটি একটি রাজনৈতিক দলের ইতিবৃত্ত, ইতিহাস নয়। তিনি নিজের ইচ্ছায় যা দৃশ্যমান দেখেছেন সে কথাগুলোই এই বইতে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি এই বই সম্পর্কে বলেছেন, যা পড়েছি, যা দেখেছি, যা শুনেছি, অনুসন্ধান করে যা পেয়েছি, যাচাই বাছাই করে আমি তাই তুলে ধরার চেষ্টা করেছি। যারা দলদাস এবং গুজব ছড়িয়ে কিংবা কেচ্ছা বানিয়ে নিজের জন্য একটা পাকা আসন তৈরি করতে চান, আমার লেখা তাদের হতাশ করবে। লেখক এই বই সম্পর্কে বলেছেন যে তিনি নিরপেক্ষভাবে নির্মোহ দৃষ্টিতেই এই বইটি লিখেছেন। কোনো দলের প্রতি বা কোনো রাজনৈতিক নেতার প্রতি কোনো পক্ষপাত তিনি দেখাননি। অনেক সাক্ষাৎকার, অনেক বই পড়ে, অনেক কিছু গবেষণা করার পরেই তিনি এই বইটি লিখতে মনস্থির করেছেন। 11টি অধ্যায় হলো: 1 নম্বর প্রেক্ষাপট, 2 উত্থান, 3 ভিত্তি, 4 বিস্তার, 5 জিয়ানামা, 6 রাজপথে, 7 নবযাত্রা, 8 বিরোধী দলে, 9 দ্বিতীয় যাত্রা, 10 বিপর্যয়, 11 অনিশ্চিত পথে। এই অধ্যায়ে লেখক বর্ণনা করেছেন আওয়ামী লীগ ও ভারতের বিরোধিতা করা কিছু ব্যক্তিদের তথ্য, কিভাবে ও কেন তারা শেখ মুজিবুর রহমান ও ভারতের বিরোধিতা করেছিল। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হঠাৎ করে আসলেও তার প্রেক্ষাপট আগেই তৈরি হয়েছিল। লেখক সেই প্রেক্ষাপট বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতি ঐক্যবদ্ধ ছিল বলে যে রকম ঢাকঢোল পিটানো হয় তা কিন্তু বাস্তবে ওই রকম ছিল না। বাংলাদেশের সেনা সদস্য ও পাকিস্তান থেকে পালিয়ে আসা সেনা সদস্যদের মধ্যে দ্বন্দ্ব ছিল। রাজনীতিবিদরা বিভিন্ন ক্ষমতার লোভে দ্বন্দ্বে লিপ্ত ছিল। তারা নানা শিবিরে বিভক্ত ছিল। ক্ষমতার লড়াইয়ে তারা কেউ একে অন্যকে একটুকু ছাড় দিতে রাজি ছিল না। এইসব পড়ে বা এইসব দেখে আমার মনে হয় বাংলাদেশকে স্বাধীন করার জন্য কোনো স্বার্থ ছাড়াই একমাত্র লড়াই করেছিল আপামর সাধারণ জনগণ, যারা স্বাধীনতার পরেও স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারেনি। মুক্তিযুদ্ধের সময় এই বিভেদ সম্পর্কে লেখক বলেছেন, উপরে উপরে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা বজায় থাকলেও ভিতরে ভিতরে ছিল হতাশা, দ্বন্দ্ব ও ক্ষোভ। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সঙ্গে থিয়েটার রোডের মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব ছিল প্রায় প্রকাশ্য। বলা চলে মুক্তিযুদ্ধের সময় নানা ঘটনা ও প্রবণতার মধ্যে জন্ম নিয়েছিল এক ধরনের গোষ্ঠীগত মনস্তত্ত্ব, যা ধীরে ধীরে ডালপালা মেলতে থাকে এবং একসময় তার পরিপূর্ণ বিকাশ ঘটে। বিএনপির জন্ম ও উত্থানকে বুঝতে হলে তাই আমাদের ফিরে যেতে হবে ৭১-এর আগুনঝরা দিনগুলোতে। এস এ জলিল, নূর চৌধুরী, আবু তাহের, ডালিম
ও জিয়াউদ্দিন সহ মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা একটি গোপন চক্র তৈরি করছিল। এই গোপন চক্রের তৈরির মূল লক্ষ্য বা মূল ভাবটা এরকম ছিল, তা হলো ভারত বিরোধিতা। মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করে। যদিও মুক্তিযুদ্ধের সময় ক্ষোভ ও রাগকে দমন করেই তারা প্রাণপণ লড়াই করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, কিন্তু দেশ স্বাধীন যাওয়ার পর তাদের ক্ষোভ প্রকাশ হতে শুরু করে। তারা মনে করে ভারত আমাদের উপর মোড়লগিরি করছে এবং আওয়ামী লীগের দালালরা ভারতকে বেশি পাত্তা দিচ্ছে। আসল মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের ছড়াছড়িতে আসল মুক্তিযোদ্ধারা স্থান পাচ্ছে না বা ভালোভাবে সম্মান পাচ্ছে না। এসবের সব কারণের জন্য তারা একমাত্র দায়ী করে শেখ মুজিবুর রহমানকে। তারা শেখ মুজিবুর রহমানকে ভারতের দালাল হিসেবে প্রচার চালায়। মুজিব বিরোধী চরম ডান ও বামপন্থী এবং বিশেষ করে চীনাপন্থীরা ভারতের দালাল হিসেবে মুজিবকে চিহ্নিত করার জন্য যেন উঠে পড়ে লাগে। যদিও শেখ মুজিবুর রহমান সে সময় বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। শাহ মুআজ্জমের কথায় জানা যায় শেষের দিকে এসে শেখ মুজিবুর রহমানের মনেও ভারত বিরোধিতা দেখতে পাওয়া যায়। তার কয়েকটি প্রমাণও সে দেওয়ার চেষ্টা করেছেন। তার প্রথমটি হচ্ছে মুক্তিযুদ্ধের পরপরই 1972 সালে মার্চ মাসেই ভারতীয় সেনাবাহিনী এই দেশ ত্যাগ করে। আরেকটি ঘটনার উদাহরণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সহকারী এবং কর্মকর্তা ডিপি ধর সদ্য স্বাধীন বাংলাদেশে আসে। বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামোটা, এই কাঠামো সংস্কারের তার মতামত জানাতে, বা সে মনে করেছিল হয়তো সদ্য স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো তার সহযোগিতা দরকার। এই বিষয়টা তৎকালীন বাংলাদেশের প্রশাসনে যারা ছিল তারা খুব একটা পছন্দ করেনি। শেখ মুজিবুর রহমান এই কথাটাই জানতেন। ডিপি ধর যখন বাংলাদেশে এসে শেখ মুজিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন শেখ মুজিবুর রহমান তাকে হেসেই বলেছিলেন যে ডিপি ধর সাহেব কেমন আছেন, আপনি তো বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ মাছের দেশ, এই দেশের ইলিশ অবশ্যই আপনি খেয়ে যাবেন, ঘুরবেন ফিরবেন, তারপর না হয় দিল্লি ফিরবেন। ডিপি ধর খুব চালাক ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এ কারণেই সেজন্য তাড়াতাড়ি দিল্লি ফিরে যায়। সরকারি কাজের কোনো কথাই শেখ মুজিব তাকে বলেনি। তিনি তখনই দিল্লির সঙ্গে যোগাযোগ করে দিল্লিতে চলে গেলেন। তৃতীয় ঘটনাটি ঘটে আরও 2 বছর পরে 1974 সালে লাহোরে ইসলামী ঐক্য সংস্থার শীর্ষ সম্মেলনে যোগদান করা নিয়ে। শেখ মুজিবুর রহমান অনানুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে। তিনি জানতে চান যে এই সম্মেলনে যোগদান করবে কিনা। এই কথা জানার পর ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন সহ অনেকেই বিরোধিতা করেন। তারা বলেন, আমরা অসাম্প্রদায়িক দেশ হিসেবে যাত্রা শুরু করেছি, সেখানে এরকম একটা সম্মেলনে যোগদান করা উচিত হবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন অনড়। তিনি এই সম্মেলনে যে করেই হোক যেতে চাইছিলেন। যখন অনেকেই তাকে বোঝাতে পারছিলেন না, তখন একসময় তারা বলে ওঠে যে যাওয়ার পথে একটু দিল্লিতে থামবেন, তাদের সঙ্গে কথা বলে গেলে উভয়কুল রক্ষা হবে। এ কথা শোনার পর মেজাজ বিগড়ে যায় শেখ মুজিবুর রহমানের। লেখক শাহ মুআজ্জমের ভাষায় তুলে ধরেছেন, বঙ্গবন্ধু টেবিল চাপিয়ে রীতিমতো ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠলেন, আমি কারো মাখা তামাক খাই যে আমাকে মাঝপথে নেমে কারো মত নিতে হবে? তোমরা ভেবেছ কি আমাদের স্বাধীন সার্বভৌম দেশ? কি করব না করব আমরাই সাব্যস্ত করব। কাউকে ট্যাক্স দিয়ে চলার জন্য দেশ স্বাধীন হয়নি। পিন্ডির গুহা থেকে দিল্লির গর্তে ঢুকবো, আমার জীবদ্দশায় তা হবে না। তিনি দিল্লি না থেমেই লাহোরের সম্মেলনে যোগদান করেছিলেন। মুজিব বিরোধীরা, বিশেষ করে চীনপন্থীরা মুজিবকে ভারতের দালাল হিসেবে প্রচার করেছিল। এ বিষয়ে সেই সময়ের সেনা সদস্য সহ অনেকেই ইন্ধন জুগিয়েছিল। 15ই আগস্ট বিভিন্ন পরিকল্পনার পর শেখ মুজিবকে হত্যা করা হয়। শেখ মুজিবুর হত্যায় অনেকেই খুশি হয়েছিলেন। রাতারাতি ক্ষমতার পালা বদলে অনেক মুজিববাদী মুজিব বিরোধিতায় পরিণত হয়েছিল। সুযোগের সদ্ব্যবহার করে অনেকেই ক্ষমতার শীর্ষে উঠে যায়। শুধু অন্য দলই না, স্বয়ং আওয়ামী লীগের অনেক নেতারাই গুরুত্বপূর্ণ স্থান দখল করে। মুজিব নিহত হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে অনেক পালাবদল ঘটে। মঞ্চে দেখা যায় অনেক নতুন কুশীলব। এই কুশীলবদের মধ্যমণি ছিলেন জিয়াউর রহমান। 15ই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে চলছিল পালাবদলের হাওয়া। বঙ্গবন্ধু হত্যা থেকে
জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত যতগুলো অভ্যুত্থান হয়েছে তার সুফল ভোগ করেছেন জিয়াউর রহমান। 15ই আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের হাত ছিল কিনা এ বিষয়ে লেখক কোনো মতামত দেননি। তিনি মূলত সেই সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরেছেন। তবে লেখক মনে করেন জিয়াউর রহমান সরাসরি কোনো ষড়যন্ত্র করেননি, কিন্তু ষড়যন্ত্রের সুফল তিনি ভোগ করেছেন পুরোপুরি। 15ই আগস্টের পর খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পরপরই নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন এবং তিনি যে সরকার গঠন করেছিলেন সেই সরকারের বেশিরভাগ নেতাই ছিল আওয়ামী লীগের ও বাকশালের নেতা। খন্দকার মোশতাকের নির্বাচনের তারিখ ঘোষণাটা অনেকেই ভালো চোখে নেননি, বিশেষ করে যারা সামরিক শাসন দীর্ঘায়িত করতে চেয়েছিলেন তারা তো কোনোভাবেই মেনে নিতে পারেননি। তারা তাদের নিজস্ব শখ আঁকতে থাকে। খন্দকার মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানালেও তাকে একচ্ছত্র ক্ষমতা দেননি। এই বিষয়টি নিয়ে খন্দকার মোশতাকের প্রতি নাকশ ছিলেন জিয়াউর রহমান এবং তিনি জানতেন মোশতাক চক্র যদি না ভাঙতে পারেন তাহলে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি হতে পারবেন না। তাই যখন সাফায়াত জামিল ও খালেদ মোশাররফ 15ই আগস্টের কুশীলব, ডালিম ও রশিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলে সেই সময়ে জিয়াউর রহমান নীরব ছিলেন। আবার অন্যদিকে ডালিম ও রশিদের পিঠেও চাপড়ে দিচ্ছিলেন। আবার আমরা আরও দেখতে পাই তিনি আবু তাহেরের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন। জিয়াউর রহমান মূলত উভয় কুল না বরং একসঙ্গে 3 কুল রক্ষা করে নিজের সহিংসতার বাইরে থেকে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। 3ই নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান সংগঠিত হয়। সেই অভ্যুত্থানে জিয়াউর রহমান গৃহবন্দী হন। মোশতাক বিচারপতি মোহাম্মদ সায়েমের কাছে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। এদিকে সেনা সদস্যদের মধ্যে পদোন্নতি ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে শুরু হয় লড়াই। 6ই নভেম্বর সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয়। আবু তাহেরের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থানে জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে মুক্ত করে আবু তাহের। 3ই নভেম্বরের নায়ক খালেদ মোশাররফকে নির্মমভাবে হত্যা করা হয় এই অভ্যুত্থানে। 7ই নভেম্বর জিয়াউর রহমান ঘোষণা করেন বাংলাদেশের মধ্যে তিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এ বিষয়ে লেখক বলেছেন, 75-এর নভেম্বরে শুধু শাসক বদল হলো না, বাংলাদেশ রাষ্ট্রটি ভবিষ্যতে কেমন হবে, রাষ্ট্রের দার্শনিক ভিত্তি কী হবে তার বীজটি বোনা হয় এই সময়। দেশের রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি মোহাম্মদ সায়েম থাকলেও মূলত শাসক ছিলেন জিয়াউর রহমান নিজেই। রাষ্ট্রের কাজ তার নির্দেশেই হতো। সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে জিয়াউর রহমান চাইলেন রাজনীতিতে নামতে এবং সেজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করলেন এবং রাজনৈতিক দল গঠনের চেষ্টায় তার হাতে অনেক সময় দরকার ছিল, সেজন্য নির্বাচন তিনি স্থগিত করেন। কিন্তু তার বিরোধী পক্ষরা চাচ্ছিল তাড়াতাড়ি নির্বাচন হোক। তারা যখন জোর জুলুম করা, চাপ দেওয়া শুরু করলো তখন জিয়াউর রহমান তাদের জেল জুলুম, হামলা মামলার ভয় দেখিয়ে চুপ করে রাখেন। এ সময় আমরা দেখি যে বিভিন্ন দলের নেতারাও লাভের গুড় খাওয়ার আশায় জিয়াউর রহমানের কাছে ধর্ণা দিচ্ছিলেন। জিয়াউর রহমান দালাল আইন বিলুপ্ত করে 71 সালের দেশদ্রোহীদের রাজনীতিতে ফিরিয়ে আনেন। 1958 সালে আইয়ুব খান যেমন ইস্কান্দার মির্জাকে রক্তপাতহীন বিপ্লবের মাধ্যমে হটিয়ে দিয়ে নিজে ক্ষমতা গ্রহণ করেছিলেন, জিয়াউর রহমানও তেমনি মোহাম্মদ সায়েমকে পদত্যাগে বাধ্য করিয়ে নিজের সর্বময় ক্ষমতা গ্রহণ করেন। তার ক্ষমতা গ্রহণের অভিষেক হয় খন্দকার মোশতাককে গ্রেপ্তারের মধ্য দিয়ে। 75-এর 11ই নভেম্বর রেডিও টেলিভিশনে প্রচারিত ভাষণে জিয়াউর রহমান বলেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক। রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক। লেখক এ বিষয়ে বলেছেন, একজন সৈনিক কি করে একটার পর একটা সিঁড়ি বেয়ে ক্ষমতার চরম সীমায় পৌঁছে যেতে পারেন তার চিত্রনাট্য আগেই লিখে রেখেছিলেন পাকিস্তানের সেনানায়ক আইয়ুব খান। জিয়াউর রহমান সেই চিত্রনাট্য ধরেই ক্ষমতার চরম শিখরে পৌঁছেছিলেন এবং সফলতাও লাভ করেছিলেন। জিয়াউর রহমান 72-এর সাংবিধানিক চরিত্র পাল্টে দিলেন। সেই সময়ে সংবিধানে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আজ আমি বিস্তারিত আলোচনা করব না, আপনারা জেনে নেবেন। বন্দুকের জোরে ক্ষমতা বসলেও তিনি আসলে জনসমর্থন পেতে চেয়েছিলেন, সেজন্যই 1977 সালে গণভোটের আয়োজন করে। কিন্তু এই গণভোটে
এত ভোট পড়েছিল যে কেউই বিশ্বাস করেনি এই ভোটটা সুষ্ঠু হয়েছিল। ভোটের বিষয়ে বিতর্ক থাকলেও রাজনীতি করার বৈধতা এই গণভোটের মাধ্যমেই তিনি পেয়েছিলেন। সেনাবাহিনী বা দেশের মধ্যে তার বিরুদ্ধে যখন কেউ কিছু করতে চেয়েছে, এরকম কিছু আঁচ পেলেই তিনি সঙ্গে সঙ্গে সেটা দমন করার চেষ্টা করেছেন। 15ই আগস্টের খুনিদের বিভিন্ন দূতাবাসে তিনি চাকরি দিয়ে তাদের শান্ত রাখার চেষ্টা করেছেন। দেশের মধ্যেও সামরিক গোয়েন্দাদের তৎপরতা বৃদ্ধি পায়। যেসব রাজনীতিবিদরা টাকার কারণে দল ভাঙতেন, তাদের ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখতেন জিয়াউর রহমান। তাদের যেমন তিনি ব্যবহার করেছেন এবং ব্যবহার শেষে আস্থা করে ফেলে দিতেও তার মধ্যে কোনো দ্বিধাবোধ ছিল না। জিয়াউর রহমান রাজনৈতিক দল তৈরির আগে যা রাজনৈতিক ফ্রন্ট তৈরি করার উদ্যোগ নেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছিলেন। দল তৈরির কাজে তিনি বিভিন্ন ব্যক্তি ও মাধ্যমকে ব্যবহার করেছেন। ছাত্রদের নিয়েও দল তৈরি করেছেন। 1978 সালের 1 মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি হয়। তিনি যদিও সেনাবাহিনীর প্রধান ছিলেন, কিন্তু পুরোপুরি রাজনীতিবিদ বনে যান। সেনাবাহিনী থেকে রাজনীতিবিদ হওয়ার জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এ বিষয়ে লেখক বিস্তারিত বলেছেন, আমি কিছু চুম্বক অংশ তুলে ধরব। লেখক বলেছেন, জিয়া বাংলা লিখতে পড়তে জানতেন না। প্রথম দিকে তিনি বাংলায় যে বক্তৃতা দিতেন সেগুলো উর্দুতে লিখতেন। ভালো করে বক্তৃতা দিতে পারতেন না, দিতে গেলে খালি হাত পা ছুটতেন। 1978 সালের নির্বাচনে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা খুব বেশি শক্ত অবস্থান নিতে পারেননি, যদিও নির্বাচনের পর অনেকেই ভোটের কারচুপির অভিযোগ করে। জাতীয়তাবাদী ফ্রন্টে বিভিন্ন রাজনৈতিক দল থাকায় তাদের মধ্যে মনোমালিন্য সবসময় বজায় ছিল। তাই জিয়াউর রহমান একমনা সদস্যদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে। 1978 সালের 21 সেপ্টেম্বর জিয়াউর রহমানকে আহ্বায়ক করে 76 সদস্যের একটি কমিটি প্রকাশ করে। এভাবেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যাত্রা শুরু হয়। 1972 সালের সংবিধানের বাঙালি জাতীয়বাদের পরিবর্তে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণার জন্ম দেন। আওয়ামী লীগের জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়ে ওঠে জাতীয় স্লোগান। এ সম্পর্কে সাহিত্যিক আহমদ শরীফের মত, বাংলাদেশ জিন্দাবাদ কিংবা জয় বাংলা কোনোটাতেই দেশের বা রাষ্ট্রের স্বাধীনতা বা সার্বভৌমত্বের কথা নেই। দেশের ও দেশবাসীর চির সাফল্যের ও চিরকাল বেঁচে বর্তে থাকার আকাঙ্ক্ষায় প্রকাশ পেয়েছে। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ এর স্লোগান নিয়ে রাজনীতির মাঠে নামেন। এই স্লোগান নিয়ে দলটি বাংলাদেশের জনমানসে নিজস্ব প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করেন। জিয়াউর রহমান বলতেন, বাংলাদেশি জাতীয়তাবাদের 3 ধরনের খোরাক আছে। সেই 3 ধরনের খোরাক হলো: 1. খুননিবৃত্তির জন্য অন্যের সংস্থানের জন্য উৎপাদন বৃদ্ধির আহ্বান। 2. স্বাবলম্বী জীবনযাপনের জন্য অনুপ্রেরণা। এবং 3. পারলৌকিক জগতের জন্য প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আত্মার শান্তি অর্জনের প্রচেষ্টা। বিএনপি মতাদর্শ হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদকে আঁকড়ে ধরল। জিয়াউর রহমানের মনে হয়েছিল এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি দরদ দেখালে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করতে চাইলেন। এ বিষয়ে পাকিস্তান সরকার আরও এক ধাপ এগিয়েছিল। তারা তো দেশকে ইসলামী প্রজাতন্ত্রে ঘোষণা করেছিল। বাংলাদেশও ইসলামিক প্রজাতন্ত্র কায়েম করতে চেয়েছিল, কিন্তু কয়েকটি শব্দের মার পেঁচে একটু অন্যভাবে ঘুরিয়ে সেটা কায়েম করে। এ কারণে জনমনে একটা ধারণা হলো জিয়াউর রহমান একজন সাচ্চা মুসলমান এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় অনুভূতির প্রতি তিনি সহানুভূতিশীল। এই কাজটি করতে গিয়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার যে ধারাটি গড়ে উঠেছিল তার বিপরীতে অবস্থান নিলেন জিয়াউর রহমান। এই অধ্যায়ে 1979 সালের নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেন লেখক। নির্বাচনে 260টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করে। যদিও আওয়ামী লীগ ভোটের সময় বিভিন্ন অনিয়ম এবং ভোট কারচুপির অভিযোগ করেন। বিএনপি সে সময় জিয়াউর রহমানের সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। জিয়াউর রহমান দলের তহবিলের জন্য বিভিন্ন মন্ত্রীর মাধ্যমে চাঁদা তুলতেন। কেউ যদি চাঁদা তুলতে আপত্তি করতেন তাহলে তাকে ফাঁসিয়ে দিতেন। সরকারের দেখা যায়
আমলাদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। প্রশাসনে সামরিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মন্ত্রিপরিষদের বৈঠকে জিয়াউর রহমান সবার মতামত চাইতেন, কিন্তু তারা জিয়াউর রহমানের সুরেই কথা বলতেন। জিয়াউর রহমান দেশের উন্নয়নে তরুণদের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। সেজন্য তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের মাধ্যমে নতুন তরুণ সমাজকে বের করে আনার চেষ্টা করেছেন। দিবা, বেবি নাজিন ও তারানা হালিমের মতো শিশু শিল্পীরা সেই সময় সমগ্র দেশে পরিচিতি পায়। জিয়াউর রহমানের উদ্যোগে চীনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে তারানা হালিম বাংলাদেশের হয়ে গিয়েছিলেন। তরুণ সমাজের সঙ্গে কথাবার্তা বলা এবং উন্নয়ন সম্পর্কে তাদের কাছে মতামত চাওয়া বা একটা ধারণা দেওয়ার জন্য জিয়াউর রহমান একটা অভিনব উপায় বের করেছিলেন। সে সময় হজযাত্রী আনা নেওয়ার জন্য হিজবুল বাহার নামে একটি জাহাজ ছিল। বছরে একবারই এই জাহাজটা ব্যবহার করা হতো, বাদবাকি সময়টা চট্টগ্রাম বন্দরে জেটিতে পড়ে থাকত। জিয়াউর রহমান চাইলেন এই জাহাজে করে তরুণ সমাজের প্রতিনিধিদের নিয়ে একটা ভ্রমণ করতে। সে উদ্দেশ্যেই ছাত্রদলের পার্শ্বকর্মী সহ বাংলাদেশের বিভিন্ন কলেজ, বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী ছিল বা প্রথম সারিতে ছিল তাদের নিয়ে একটা ভ্রমণের আয়োজন করে। 1981 সালের 18 জানুয়ারি সবাইকে নিয়ে জাহাজ যাত্রা শুরু করে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটি দিয়ে যাত্রা শুরু হয়। 1981 সালের 19 জানুয়ারি জিয়াউর রহমান সেই জাহাজে যান। জাহাজ যখন চলা শুরু করে, নৌবাহিনীর 3টি টহলদার নৌকাও তার সঙ্গে ছিল। জাহাজে ভ্রমণের সময় অনেক বিষয়েই আলোচনা হয়, আনন্দ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, কিন্তু এ সময় কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধাদের ভারসাম্য রক্ষা করে যে একটা নীতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, অনেক কর্মকর্তাই এটা পছন্দ করেননি। আবার মুক্তিযুদ্ধ বিরোধীদের বিভিন্ন জায়গায় বসিয়ে তিনি বিরাগভাজন হয়েছিলেন অনেকে। তারপর ইরশাদকে সেনাপ্রধান করায় অনেক কর্মকর্তায় তার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। এর ফলে মর্মান্তিকভাবে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই অধ্যায় লেখক জিয়াউর রহমানের ব্যক্তিত্ব, দূরদর্শিতা, ক্ষমতা ও দুর্বলতা নিয়ে আলোকপাত করেছেন। জিয়াউর রহমান যখন সেনাপ্রধান নিযুক্ত হন তখন সেনাবাহিনীর মধ্যে নানা উপদলে বিভক্ত ছিল। রাজনীতিবিদদের মধ্যেও কোন্দল ছিল লক্ষণীয়। জিয়াউর রহমান ভাবলেন সামরিক বাহিনীতে ঐক্য ফিরিয়ে আনতে হবে এবং অনুকূল পরিবেশের জন্য রাজনৈতিক পরিস্থিতিও সামলে নিতে হবে। তিনি এই বিষয়ে সফল ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে স্বজনপ্রীতি পছন্দ করতেন না, সাধারণ জীবনযাপনে তিনি অভ্যস্ত ছিলেন। এ বিষয়ে লেখক বলেছেন, 3-4 হাজার টাকার মতো বেতন পেতেন, সেখান থেকে 150 টাকা রাষ্ট্রপতির রিলিফ ফান্ডে জমা দিতেন, বাকি টাকাটা দিয়ে সংসার চালাতেন। সাহসী ও সৎভাবে জীবনযাপন করতে পছন্দ করতেন জিয়াউর রহমান। নিয়ম শৃঙ্খলার বিষয়ে তিনি ছিলেন খুবই কঠোর। তার একটি উদাহরণ তার ছেলে তারেক রহমানকে নিয়েই তিনি তৈরি করেছিলেন। সে সময় তারেক রহমান ক্লাস 9-এ পড়তেন। বিমান বাহিনী পরিচালিত শাহীন স্কুলে একটা নিয়ম ছিল, ক্লাস 9-এ যদি কেউ ফেল করে তাহলে তাকে আর স্কুলে রাখা হতো না। তারেক রহমান সে সময় ক্লাস 9-এ পাশ করতে পারেননি। সেই স্কুলের অধ্যাপক ভয়ে ভয়েই জিয়াউর রহমানকে সেই ঘটনাটি জানান। জিয়াউর রহমান নিজেই স্কুলে এসে ছেলেকে নিয়ে যান এবং অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। সুযোগ থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সেই ক্ষমতা ব্যবহার করেননি। জিয়াউর রহমানের বিরোধিতা হয়েছিল সামরিক বাহিনীর মধ্যেই সবচেয়ে বেশি। প্রায় 17 থেকে 18টি অভ্যুত্থান তাকে সামাল দিতে হয়েছিল। এই অভ্যুত্থান সামালে তিনি ছিলেন কঠোর, নির্দয় এবং ক্ষমাহীন। তার নিষ্ঠুরতার 2টি উদাহরণ দেওয়া যায়। তার মধ্যে একটি হলো কর্নেল আবু তাহেরের ফাঁসি, অন্যটি হলো 1977 সালের 2 অক্টোবরের বিচারের নামে প্রায় 1000-এর ওপর সেনা সদস্যকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। 2 অক্টোবরের কাহিনীটি আরও মর্মান্তিক। অনেক সেনা সদস্য জানতই না তাদের কি জন্য ফাঁসি হচ্ছে। অনেকের তো লাশই খুঁজে পাওয়া যায়নি। আবু তাহেরের ফাঁসি ছিল একটা বিচারিক হত্যাকাণ্ড, তবে এতে জিয়াউর রহমানের একার দায় ছিল না। সে সময় সামরিক কর্মকর্তাদের অনেকের কথাতেই এটা হয়েছে। আবু তাহেরের হত্যাকাণ্ড
হয়তোবা জিয়াউর রহমানের মধ্যে একটা মর্মবেদনা বা একটা অপরাধবোধ কাজ করেছে। সেজন্য তিনি রাষ্ট্রপতি হওয়ার পর আবু তাহেরের পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন। যেমন মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটা প্লট বরাদ্দ দিয়েছিলেন, আবু তাহেরের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রীকে পরিবার পরিকল্পনায় চাকরি ব্যবস্থাও করে দিয়েছিলেন এবং তারা সেটা গ্রহণ করেছিল। জিয়াউর রহমান দল গঠনে দারুণভাবে মনোযোগ দিয়েছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় তৃণমূল পর্যায়ে বিএনপি দাঁড়িয়ে যায়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি শক্ত অবস্থানে চলে যায়। জিয়াউর রহমানকে প্রথম থেকেই ভারত বিরোধী বলা হলেও জীবনের শেষ পর্যায়ে এসে তার মধ্যে ভারত প্রীতিও লক্ষ্য করা যায় এবং ভারতে গিয়ে তাদের সঙ্গে যোগসাজশ করে তিনি কিন্তু সার্ক গঠন করেছিলেন। দক্ষিণ এশিয়ার অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণে এই সংগঠনটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল, যদিও আজ আমরা এই সংগঠনটিকে মৃতপ্রায় হিসেবেই দেখতে পাই। এই অধ্যায়ে লেখক বিএনপি ভাঙ্গন থেকে শুরু করে নতুন করে আবার দল গঠন এবং এরশাদের ক্ষমতা গ্রহণ ও পদত্যাগের ইতিবৃত্ত বর্ণনা করেছেন। জিয়াউর রহমানের হত্যার পর দেশ ও দলের ভার গ্রহণ করে বিচারপতি সাত্তার। এ সময় খালেদা জিয়ার কোনো পরিচিতি ছিল না, তিনি ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। তার পারিবারিক ও ছাত্র জীবন ছিল একেবারে সাদামাটা। খালেদা জিয়ার বাবার বাড়ি ছিল ফেনী জেলার ফুলগাজী গ্রামে। ব্যবসায়িক কারণে তার পিতা সপরিবারে জলপাইগুড়িতে বসবাস করতেন, সেখানেই খালেদা জিয়ার জন্ম হয়। দেশভাগের পর তার পিতা সপরিবারে দিনাজপুরে এসে বসবাস শুরু করেন। 1960 সালে তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে খালেদা জিয়ার বিয়ে হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া বিভিন্ন জায়গায় পলাতক জীবনযাপন করে। অবশেষে 2 জুলাই পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। দেশ শত্রুমুক্ত হয়ে স্বাধীন হওয়ার পর খালেদা জিয়ার ছোট ভাই সাইদ তার বোন খালেদা জিয়াকে খুঁজতে ঢাকায় আসেন এবং সেনানিবাসে যান। সেখানে তিনি খালেদা জিয়াকে খুঁজে পান। পরবর্তী সময়ে খালেদা জিয়ার এই পলাতক ও বন্দি জীবন নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন অশোভন কিচ্ছা কাহিনী তৈরি করেন। 71-এ নির্যাতিত নারীদের এই অশোভন কিচ্ছা কাহিনী তৈরি করার মনোভাব অপরাজনীতির বৈশিষ্ট্য হিসেবেই চিহ্নিত করেছেন লেখক। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমে জোর প্রচারণা চালাচ্ছিল বিএনপির হয়ে। সেই সময়ে বিচিত্রা পত্রিকায় জিয়াউর রহমানের একটি লেখা একটি জাতির জন্ম আবার ছাপা হয়েছিল, কিন্তু এখানে বিচিত্রা কর্তৃপক্ষ একটু কারসাজির আশ্রয় নিয়েছিলেন। প্রথম এই লেখায় যেখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে জিয়াউর রহমান অনুপ্রাণিত ছিল জাতির পিতা বঙ্গবন্ধু, এই বিষয়গুলো বাদ দিতে হয়েছিল বিচিত্রা কর্তৃপক্ষকে। লেখক মনে করেন রাজনৈতিক কারণেই বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই তারা এই কাজটি করেছিল। 1981 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হন বিচারপতি সাত্তার, আর ওইদিকে আওয়ামী লীগের প্রার্থী হন ডক্টর কামাল হোসেন। সে সময় দেশের সেনাপ্রধান ছিলেন এরশাদ খোলামেলাভাবেই বিএনপিকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনে জিতে বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হয়। তখন থেকেই এরশাদ ক্ষমতা গ্রহণের জন্য তলে তলে ষড়যন্ত্র করা শুরু করে। 1981 সালের অক্টোবর মাসে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় একটি সাক্ষাৎকার দেন সেনাপ্রধান এরশাদ। তিনি একটি নতুন তথ্য ছাড়েন। তিনি বলেন যে বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর সাংবিধানিক ভূমিকা দরকার। তিনি মনে করেছিলেন এই বক্তব্যটা ছাপার পর রাষ্ট্রপতি হয়তো তাকে আমলে নেবে, কিন্তু বাস্তবে তেমন হয়নি। এদিকে বিএনপির বিভিন্ন অপকর্ম বা রাজনীতির মধ্যে কোন্দলের চিত্র বেরিয়ে পড়ে। বিএনপির অবস্থা দিনকে দিন শোচনীয় হয়ে ওঠে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাষ্ট্রপতির পদত্যাগ চায়। বিচারপতি সাত্তারের ইমেজ নষ্ট হয়ে যায়। এসব দলাদলির মধ্যেই 1982 সালের 24শে মার্চ সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ নিজে ক্ষমতা গ্রহণ করে সংসদ ভেঙে দেন, নিজেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার ঘোষণা দেন। এরশাদ ক্ষমতা গ্রহণের পরপরই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অবধারিতভাবেই সেই কোপটা পড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর সবচেয়ে বেশি। এরশাদের বিভিন্ন সংস্কারের মধ্যে শিক্ষা সংস্কার নিয়ে প্রথম প্রতিবাদ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে 15 দলীয় জোট গঠন হয়। এরশাদ পতনের বা এরশাদ বিরোধী আন্দোলনের সূত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম হয়।
সেনাবাহিনী ও পুলিশের সাথে সংঘর্ষে অনেক ছাত্র নিহতও হয়। অন্যদিকে বিএনপির মধ্যে কোন্দল চললেও রাজনীতিতে পরিপক্ক হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। ক্ষমতা গ্রহণের কিছু সময় পর এরশাদও তার একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেন। এই দল গঠনে তিনি জিয়াউর রহমানকে গুরু হিসেবে মানতেন এবং তার মতোই বিভিন্ন দল থেকে ভাঙ্গন ধরিয়ে নেতাকর্মীকে ভাগিয়ে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেন এরশাদ। বিএনপি, আওয়ামী লীগ, এমনকি বাম দলের নেতাদের তিনি নিজ দলে টেনে নেন। 1987 সালের 28শে অক্টোবর 15 দল ও 7 দলের একটি সভা হয় মহাখালীর আবাসিক কলোনির একটি ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটি ছিল শেখ হাসিনার স্বামী। সেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনার দেখা হয়, তাদের মধ্যে আলোচনা হয়, তারা একটি যৌথ ইস্তেহারে স্বাক্ষর করেন এবং তখন থেকে এরশাদের মূলত পতন শুরু হয়। 1988 সালের 11 মে জাতীয় সংসদে ইসলামকে রাষ্ট্রধর্ম করে একটি বিল পাশ হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম করার জন্য সংসদে কেউ কোনোদিনই দাবি তোলেনি, রাস্তায় কোনো বিক্ষোভ হয়নি। তবুও এরশাদ এই বিলটি পাশ করিয়েছিলেন। তার মনের ধারণা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মন ভেজাতে তার এই বিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি একজন খাঁটি মুসলমান। তিনি এও জানতেন এই বিলটি কখনো রদ করা যাবে না, কারণ রাজনীতিবিদ বা যেই দলই রাজনীতিতে আসুক না কেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করলে সে ইসলামের শত্রু হিসেবে গণ্য হবে। আর ইসলামের শত্রু হিসেবে গণ্য হয়ে এই দেশে রাজনীতি করা কারো পক্ষেই সম্ভব হবে না। তিনি অনেক জেনে শুনে বুঝেই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যেন তার গতিটা বাঁচাতে পারে, কিন্তু তবুও তার পতন তিনি রোধ করতে পারেননি। এই অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দলাদলির চিত্র লেখক তুলে ধরেছেন। শেষ সময়েও শিক্ষকদের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো আচার আচরণ আমরা দেখতে পাই। ক্ষমতার দ্বন্দ্বে তারা বিভিন্নভাবে বিভক্ত ছিল। অনেকেই ভেবেছিলেন এই দুঃসময়ে বিএনপি হয়তো অচিরেই বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু নানান চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটা শক্ত অবস্থানে চলে আসে। রাজপথের পরীক্ষায় সফল হয় বিএনপি। এই অধ্যায়ে দেখা যায় এরশাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পড়ে সুষ্ঠু নির্বাচন পরিচালনার। বিচারপতি শাহাবুদ্দিন ঘোষণা করেছিলেন 1991 সালের 27শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ও আওয়ামী লীগ নিজেদের মতো করে দল গোছাতে শুরু করে। ছোট ছোট দলকে নিয়ে বিভিন্ন জোট তৈরি হয়। এখানে আসন ভাগাভাগির রাজনীতি আমরা দেখতে পাই। বিএনপি ও জামাতের একটা গোপন চুক্তি হয়, যদিও জামায়াতের নেতারা প্রকাশ্যে চুক্তি করতে চেয়েছিল, কিন্তু বিএনপি রাজি হয়নি। জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াতকে 68টি আসন ছেড়ে দিয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ অনেক আশাবাদী ছিল। তারা মনে করেছিল বিশাল ব্যবধানে তারা জিততে চলেছে। এর কারণও ছিল সেই সময়ে অন্যদের তুলনায় তারা ছিল সুগঠিত একটি দল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে দেখা গেল 140টি আসনে বিএনপি জয়ী হয়েছে, আর আওয়ামী লীগ মাত্র পেয়েছে 88টি আসন। এ ফলাফলে দু দলের নেতারাই খুবই অবাক হয়েছিলেন। মূলত 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দুই দলের নেতাদের মনোভাব ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছিল। আওয়ামী লীগের অনেক শক্তিশালী নেতাই এই নির্বাচনে জামানত হারিয়েছিলেন। দলের দায়ভার নিজের কাঁধে নিয়ে শেখ হাসিনা সভাপতির পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু পরে দেখা যায় অনেক নেতাকর্মীর অনুরোধে তিনি আবার সভাপতির পদ গ্রহণ করেন। সংসদে বিএনপিকে জামাত সমর্থন দিলে বিএনপি সরকার গঠন করে, আর শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী হন। বিএনপি প্রথমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাখতে চেয়েছিলেন, কিন্তু দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন চাপের কারণে সংসদীয় গণতন্ত্রে ফিরে যেতে বাধ্য হন। এদিকে বিতর্ক তৈরি হয় গোলাম আজমকে নিয়ে। জামায়াতের আমির ঘোষণা করা হয় তাকে, কিন্তু তিনি সেই সময় বাংলাদেশের নাগরিক ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক। পরে বিভিন্ন কারসাজিতে বিএনপি তাকে বাংলাদেশের নাগরিকত্ব ফিরিয়ে দেন। এ সময় মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের শাস্তির জন্য গণ আদালত বসায় সুশীল সমাজের প্রতিনিধিরা, যদিও শেষ পর্যন্ত এই
চেষ্টাটাও দলীয়করণ হয়ে যায়। বিএনপি সরকারের আমলে যতগুলো উপনির্বাচন হয়েছে সবগুলোতেই প্রায় ভোট কারচুপির অভিযোগ ছিল। শুধু সে সময়ে মেয়র নির্বাচনে দুই দলই দুটি করে আসন ভাগ করে নেয়। বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন দুর্নীতি, সন্ত্রাসী, ত্রাসের রাজনীতি করার চিত্র পত্রিকায় প্রকাশিত হলে বিএনপির প্রতি জনগণের বিরূপ মনোভাব প্রকাশ পায়। এমনকি দেখা যায় বেগম খালেদা জিয়ারও পারিবারিক সম্পত্তি অনেক বেড়ে গেছে। সেজন্য এই দলটির প্রতি জনগণের মনে একটা চরম বিতৃষ্ণা চলে আসে। বিভিন্ন উপনির্বাচনের অবস্থা দেখে আওয়ামী লীগ সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে চায়। জামায়াতও আওয়ামী লীগকে সমর্থন দেয়, কিন্তু বিএনপি কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে চায়নি। এক প্রকার জোর করেই বেগম খালেদা জিয়া নির্বাচনের তারিখ ঘোষণা করে, কিন্তু শেষ পর্যন্ত দেশ ও দেশের বাইরের চাপে বাধ্য হয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান 10 জন উপদেষ্টা নিয়ে সরকার গঠন করেন, যার মধ্যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। তারা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। 1996 সালের নির্বাচনে বিএনপি হেরে যায়। সংসদে বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা পালন করে বেগম খালেদা জিয়া। যদিও প্রথমে তিনি এই নির্বাচনের ফলাফল মানতে কোনোভাবেই রাজি ছিলেন না, পরে বিভিন্ন দেশের কূটনৈতিকদের চাপে রাজি হন। নির্বাচনে জিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে যায়। বিভিন্ন প্রকার জেল, জুলুম, হামলা মামলা চালায় তারা বিরোধীদের ওপর। বিভিন্ন জায়গায় লুটতরাজ শুরু হয়। এদিকে বিএনপি সংসদ বর্জন শুরু করে। এই আমলে আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রামের সাথে শান্তি চুক্তি করে। বিএনপি এই শান্তি চুক্তির বিরোধিতা করে। তাদের ভাষ্যমতে এই শান্তি চুক্তি বাস্তবায়িত হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে এবং সেজন্যই তারা কালো ব্যাজ পরে সংসদে আছে এবং কালো পতাকার মিছিল নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে এই চুক্তির বিরোধিতা করে। দেশের এই প্রধান দুই দলের মধ্যে মনোমালিন্য দিন দিন বেড়েই চলছিল। সরকার পতনের জন্য বিএনপির সব নেতাকর্মীরাই একযোগে পদত্যাগের ঘোষণা দেয়, যদিও বিএনপির সিনিয়র নেতাকর্মীরা এর বিরোধিতা করেছিল। সংসদে দুই দলের ঝগড়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দুই দলের সংসদের নেতাকর্মীরাই একে অন্যকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রসঙ্গে লেখক ভারতচন্দ্র রায়গুণাকরের কবিতার দুটি লাইন তুলে ধরেছেন। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। 1996 থেকে 1999 সাল পর্যন্ত এই দেশে হরতাল হয়েছিল 244 দিন। হরতাল সে সময়ের রাজনীতিতে একটি প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল। দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল। দেশে এই চরম দুর্দশা কাটানোর কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দলের প্রধানই দ্বন্দ্বে লিপ্ত ছিল। এই দুরবস্থার সমস্যার সমাধানের জন্য আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার এসে দুই দলের প্রধানদের সাথেই বৈঠক করেন এবং তিনি চলে যাওয়ার পর এই পরিস্থিতি দ্রুতই পাল্টে যাওয়া শুরু করে। শেখ হাসিনার 5 বছরের মেয়াদ শেষ হয়। বিচারপতি লতিফুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। এই তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে বিএনপি আবার জয়ী হয়, যদিও এই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে বিএনপি প্রতিহিংসার রাজনীতি শুরু করে। তার নেতাকর্মীরা ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীদের মতোই হামলা মামলা লুটতরাজ শুরু করে। এ সময় হিন্দুদের উপর আক্রমণ ছিল চোখে পড়ার মতো। গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে পূর্ণিমা, একথা সবারই জানা। এ সরকারের আমলে আরও দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটি হলো উলফার জন্য অস্ত্র, আর একটি হলো 21শে গ্রেনেড হামলা। চীনের তৈরি অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে যাওয়ার জন্য তৈরি ছিল, একথা সরকারের উপরমহলের সবাই জানত। অন্যদিকে 21শে গ্রেনেড হামলা হয় শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে, যদিও এই ঘটনাটা দোষারোপের মধ্যেই ছিল। আওয়ামী লীগ যেমন বিএনপিকে দায়ী করত, বিএনপিও তেমন শেখ হাসিনার নাটক বলেই এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার মধ্যেই ঘটে যায় জজ মিয়ার নাটক। 21শে গ্রেনেড হামলাকারী হিসেবে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার কিছু সময় পরেই জজ মিয়ার মা এই মূল ঘটনাটা প্রকাশ করে দেন। কিছু টাকার বিনিময়ে
জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা সম্পূর্ণই ছিল সাজানো নাটক। সেজন্যই এই ঘটনাটা জজ মিয়ার নাটক হিসেবে পরিচিতি পায়। এই নাটকটা প্রকাশিত হলে বিএনপির ইমেজ সংকটে পড়ে, জনগণের রাস্তা তারা হারিয়ে ফেলেন। এই সরকারের আমলেই উত্থান হয় বাংলা ভাইয়ের। বাংলাদেশের 63টি জেলায় বোমা ফাটিয়ে আল্লাহর আইনে দেশ পরিচালনার দাবি জানান বাংলা ভাই। জামায়াতের নেতারাও জঙ্গিদের সহযোগিতা করেন। তারা তো প্রথমে স্বীকারই করেনি দেশে জঙ্গি ছিল। দেশের মধ্যে শৃঙ্খলা নামে কোনো বস্তুই ছিল না, চরমভাবে আইনের অবনতি ঘটছিল। যদিও এই সরকারে বিএনপি সর্বোচ্চ আসন নিয়ে জাতীয় সংসদে বসেছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহারের জন্য তাদের চরম মূল্য দিতে হয় 2008 সালের নির্বাচনে। বিএনপির সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ক্ষমতা থেকে বিএনপি সরে যায়। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এই নিয়ে দুই দলের মধ্যে দলাদলির দোষারোপ দেখতে পাওয়া যায়। বিএনপি যাকে মনোনীত করে, আওয়ামী লীগ তাকে পছন্দ করে না। এভাবেই একটা বিশৃঙ্খলা তৈরি হয় দুই দলের মধ্যে। এ সময় ভোটের রাজনীতিতে এরশাদ খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দুটি প্রধান দলই নিজেদের দলের টানতে এরশাদকে রাজি করানোর চেষ্টা করে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন। তিনি নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে ওঠেন। নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার ছক কষতে থাকে বিএনপি। এ সময় বিএনপিতে আবার ভাঙন ধরে। কয়েকজন সিনিয়র নেতা দল থেকে বেরিয়ে গিয়ে একটি নতুন দল তৈরি করে। অন্যদিকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করলে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, যেটি দেশে 1/11 হিসেবে পরিচিত। সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন। সে সময় দুর্নীতির দায়ে অনেক নেতাকর্মীকেই গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেখা যায় সেনাবাহিনীর অনেক সেনা সদস্যদের মধ্যে চাঁদা তোলার অভিযোগ দেখতে পাওয়া যায়। সে কারণেই এই দুর্নীতির বিরুদ্ধে অভিযানটি অচিরেই মুখ থুবড়ে পড়ে যায়। আমরা দেখতে পাই দুর্নীতির দায়ে সে সময় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকেও জেলে বন্দি রাখা হয়। বিএনপির মধ্যে সেই সময় একটা সংস্কারের আভাস দেখতে পাই। দলের নেতাকর্মীরা নিজেদের সমালোচনা করে বিভিন্ন মাধ্যমে। রাজনীতিতে হাওয়া ভবন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1/11 সরকার খোলাখুলিভাবেই -2 ফর্মুলার দিকে অগ্রসর হচ্ছিল। তারা বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বাদ দিয়ে নতুন একটা দল তৈরি করে দেশের শাসনভার সেই দলের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু দেশ ও দেশের বাইরে এই মতটি সমর্থন না পাওয়ায় তারা আসলে আবার নির্বাচনের দিকে ফিরে যায়। 2008 সালের নির্বাচনে বিএনপির তেমন প্রস্তুতি ছিল না। 13ই ডিসেম্বর তারা 36 দফা ইস্তেহার ঘোষণা করে। বিএনপি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান নিয়ে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করে। অন্যদিকে আওয়ামী লীগ দিন বদলের সনদ এই স্লোগানটিকে পুঁজি করে নির্বাচনে নামে। 2008 সালের এই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়। তারা মাত্র 30টি আসনে জয়লাভ করে। শেখ হাসিনা সরকার গঠিত হওয়ার পর বিএনপির ওপর অনেক জুলুম নির্যাতন হয় এবং সংবিধানে বিরাট একটা পরিবর্তন আসে। তত্ত্বাবধায়ক সরকারও বাতিল হয়ে যায়। যদিও বিএনপি সে সময় অনেক আন্দোলন শুরু করে, তারা সংসদ বর্জন আবার হরতালে ফিরে যায়। দেশে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডও ঘটে যায়। বিএনপিকে দুর্বল করতে বিএনপির সহযোগী জামায়াতের নেতাদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনার জন্য শাহবাগে আন্দোলন শুরু হয়। যদিও এটি প্রথমে নির্দলীয় আন্দোলন ছিল, পরবর্তীতে যখন দলীয় আন্দোলন হিসেবে চিহ্নিত হয় তখন এই আন্দোলন অচিরেই স্তিমিত হয়ে পড়ে। প্রথম দিকে বিএনপিও শাহবাগের আন্দোলনের সমর্থন না দিলেও চুপ করেছিল, কিন্তু একসময় তারা এর বিরোধিতা করা শুরু করে। এই সরকারের অধীনে বিভিন্ন স্থানীয় ও সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়। এ দেখে বিএনপি যেমন বলে যে তত্ত্বাবধায়ক সরকার জরুরিভাবে দরকার সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, কিন্তু
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে জন্যই তো বিএনপির নেতাকর্মীরা বা নেতারা জয়ী হচ্ছে বিভিন্ন ভোটে। তবুও 2014 সালে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হওয়ায় এই প্রহসনের নির্বাচন বর্জন করে বিএনপি। নির্বাচনে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের অনেক প্রার্থী জয়ী হয়। জাতীয় পার্টি কিছু আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে। নামে মাত্র নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসে। এই নির্বাচনে না যাওয়া বিএনপির জন্য ছিল চরম ঝুঁকি। এই ঝুঁকি মাথায় নিয়েই বেগম খালেদা জিয়া নির্বাচন বর্জন করেন। এই অধ্যায়ে লেখক বিভিন্ন রাজনৈতিক দল যে ব্যক্তি কেন্দ্রিক গঠিত হয়েছে সেই বিষয়ে আলোচনা করেছেন। আরও আলোচনা করেছেন বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিয়ে, যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন দলের তাবেদারি করেছেন, ক্ষমতা বা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন দলের হয়ে ছাপাই গিয়েছেন। বিএনপি দলটিতে বিভিন্ন সময় বিভিন্নভাবেই বিপর্যয় এসেছে, আবার নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে দলটি পুনর্গঠিত হয়েছে। এই অধ্যায়ে তারেক রহমানের নেতা হওয়ার বিষয়টিও আলোচনা করেছেন লেখক। তারেক রহমান বিএনপির যুগ্ম মহাসচিব হয়ে বঙ্গবন্ধুর সমাধিতেও ফুল দিয়েছিলেন। সে সময় তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধার চোখেই দেখতেন। লেখক মনে করেন বিএনপিতে উপদলীয় কোন্দল ও মতপার্থক্য থাকলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্ব সবাই মোটামুটি মেনে চলেন। তার তিনটি কারণ তিনি বলেছেন। এক, ভারত প্রসঙ্গে মনোভাব, মুসলমানিত্ব এবং জাতীয় সার্বভৌমত্ব। পাকিস্তানের জাতীয়তাবাদের মধ্যেও ভারত বিরোধিতা ও মুসলমানিত্ব ছিল প্রধান। তাই অনেকেই বিএনপির রাজনীতিতে পাকিস্তানের ছায়া দেখতে পান। আবার বিএনপি পন্থীরা আওয়ামী লীগের কাঁধে ভারতের জুজু দেখতে পান। আমরা অনেকেই জানি এই দেশটি কখনো পাকিস্তানও হবে না, ভারতও হবে না, কিন্তু এ নিয়ে রাজনীতির কমতি দেখতে পায় না। মূলত বলা যায় এই দেশের রাজনীতিতে ভারত আর পাকিস্তানের ছায়া যুদ্ধ চলে। ক্ষমতার কেন্দ্র থেকেই জিয়াউর রহমান এই দলটি গঠন করেছিল। অনেকেই ভেবেছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপি দলটি বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা হয়নি। অনেক চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ হয়তো ক্ষমতার দিকেই ধাবিত হচ্ছে। 24-এর এই গণঅভ্যুত্থানে সুবিধা ভোগ করছে বিএনপি। ভবিষ্যতে এই দলটির কি পরিণাম হবে বা এই দলটি কোন অবস্থানে যাবে তা সময়ই বলে দেবে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।